সেই 2014 সালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই জানি জার্মানির কি জানি একটা হইছে, তারা বিশ্বকাপে তেমন কিছুই করতে পারতেছে না, টানা 2 বিশ্বকাপে ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিয়েছে। যে জিনিসটা তারা সেই 1938 বিশ্বকাপের পর কখনো করেনি, সেটা হলো ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নাও। সেটা তারা এই সেঞ্চুরিতে টানা 2বার অলরেডি করে ফেলছে। সো টানা 3বার যেন না হয়, এই জন্যই জার্মানি ফেডারেশন ইউলিয়ান নাগেলসম্যানকে দায়িত্ব দিয়েছিল। অ্যান্ড ইউলিয়ান নাগেলসম্যান, যিনি কিনা সাবেক লাইপজিগ, হফেনহেইম, বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন, তিনি দলটার মধ্যে সুন্দর কিছু স্ট্রাকচার নিয়ে এসেছেন এবং জার্মানি সাপোর্টারদেরকে আশা দিচ্ছেন যে প্রবাবলি দিস টিম হ্যাজ দ্য ট্যালেন্ট, দিস টিম হ্যাজ দ্য কারেজ, দিস টিম হ্যাজ দ্য প্রপার কম্বিনেশন অ্যান্ড ফরমেশন টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো সামনে অফকোর্স বিশ্বকাপ আসছে এবং সেই বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় অবশ্যই 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 সবসময় জার্মানির নাম থাকে এবং এবারও থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জার্মানি যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে, যে বিশ্বকাপ জয়ের আশা করছে, সেই আশাটার পেছনে শক্তির জায়গাটা কোনটা, তারা কোন ফরমেশনে খেলতে যাবে, তারা কোন কোন খেলোয়াড়দেরকে খেলাবে এবং কোন ধরনের ভূমিকাতে খেলাবে, সেটা নিয়ে ডিসকাস করার জন্য আজকের এই আয়োজন। অ্যাপারেন্টলি যদি মোটামুটি সবকিছু ঠিক থাকে, তাহলে ইউলিয়ান নাগেলসম্যানের জার্মানিকে আমরা বিশ্বকাপে মোটামুটি এরকম 4-2-3-1 ফরমেশনে দেখতে যাচ্ছি, যেখানে গোলকিপারের ভূমিকা থাকবেন অলিভার বউম্যান। খুবই উইয়ার্ড লাগছে এই জিনিসটা দেখতে, যে জার্মানির গোলপোস্টের নিচে মেইন গোলকিপারের ভূমিকাতে ম্যানুয়েল নয়ার খুব সম্ভবত থাকবেন না, তার বয়স 40 ছাড়িয়ে গিয়েছে। সো বিশ্বকাপে আমার মনে হয় না কোচ জুলিয়ান নাগেলসম্যান বয়স্ক নয়ারের উপরে ভরসা করবেন, যদিও আমি বিশ্বাস করি যে একজন বয়স্ক নয়ার হাজারো তরুণ গোলকিপারের থেকে এখনও ভালো। বাট আই ডোন্ট থিঙ্ক যে বিশ্বকাপে ওই গ্যাম্বলটা হয়তো বা কোচ জুলিয়ান নাগেলসম্যান করতে যাবেন। প্রবাবলি হি উইল অপ্ট ফর অলিভার বউম্যান, বিকজ অ্যাজ ইউজুয়াল অ্যাজ উই নো যে বার্সেলোনার গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ইঞ্জুরিতে রয়েছেন এবং সাধারণত নয়ার না খেললে তিনি খেলে থাকেন। সো তিনি যেহেতু ইঞ্জুরিতে রয়েছেন এবং নয়ার যেহেতু বয়স হয়ে গেছে, সো বউম্যান উইল বি দেয়ার, দ্যাটস ফর শিওর। অ্যান্ড ডিফেন্সিভ লাইনটার মধ্যে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো গিয়ে দ্য পজিশনিং অফ ইয়োসুয়া কিমিখ। আপনারা জানেন যে বায়ার্ন মিউনিখে ইয়োসুয়া কিমিখ এখনও মিডফিল্ডে খেলেন, কিন্তু ফর দ্য গ্রেটার গুড অফ দিস জার্মানি স্কোয়াড আই থিঙ্ক ইয়োসুয়া কিমিখ শুড স্টার্ট অ্যাজ আ রাইট ব্যাক, বিকজ আমার মনে হয় না যে গত 5-6 বছরে ইয়োসুয়া কিমিখের থেকে ভালো রাইট ব্যাক জার্মানি থেকে উঠে আসছে। সো রাইট ব্যাকে ইয়োসুয়া কিমিখ খেললেও তার ভূমিকাটা যেরকম হবে, একটা ফ্রি রোমিং ভূমিকাতে খেলবেন। তাকে আমরা রাইট ব্যাকের এই সকল জোনগুলোতে ডিফেন্ড করতে দেখবো, কিন্তু তার পায়ে যখন বল থাকবে তখন উনি ফ্রিলি মিডফিল্ডে ফ্লোট করতে থাকবেন কখনো কখনো। সেখান থেকে তার এক্সেপশনাল পাসিং, এক্সেপশনাল ভিশন, এক্সেপশনাল ক্রিয়েটিভিটি দিয়ে জার্মানিকে বিল্ড আপে সাহায্য করবেন। এবং কখনো কখনো দেখা যাবে রাইট উইংয়ে যেই থাকুক না কেন, সেটা জামাল মুজিয়ালা হোক বা অন্য যে কেউ হোক না কেন, তাকে ভেতরে যেতে সাহায্য করে কিমিখ দেখা যাবে কখনো কখনো ফ্রিলি এ সকল জোনেও চলে এসেছেন। এবং ইয়োসুয়া কিমিখের যেহেতু ক্রসিং এক্সেপশনালি গুড, সেহেতু কিমিখ যখন এই সকল জায়গায় আসবেন, এই সব সাইড লাইন দিয়ে যখন যাবেন বা এই ধরনের হাফ স্পেস দিয়ে যখন কিমিখ থাকবেন, তখন তার কাছে এক্সপেকটেশন থাকবে যে বক্সে ঢুকে যাওয়া স্ট্রাইকার বা উইঙ্গারের দিকে উদ্দেশ্য করে তিনি দুর্দান্ত ক্রস দিবেন। যেই ক্যাপাবিলিটিটা হয়তো বা তিনি বায়ার্নে এখন অত বেশি শো করেন না, বিকজ বায়ার্নে এই সকল জোনগুলোতে এখন মাইকেল ওলিসে থাকেন, অ্যান্ড মাইকেল ওলিসের ক্রসিং ইজ এক্সেপশনালি গুড অ্যাজ ওয়েল। যেহেতু ওলিসে এখানে থাকেন, তাই কিমিখকে মিডফিল্ড থেকে এই সকল জোনে যেতে হয় না। বাট জার্মানিতে কিমিখের ক্রসিং উইল বি ইনভ্যালুয়েবল, অ্যান্ড কিমিখের মতো জার্মানি ডিফেন্সে বিল্ড আপে সাহায্য করবেন নিকো শ্লটারব্যাক, দিস লেফট ফুটেড এক্সেপশনাল সেন্টার ব্যাক, যাকে নিয়ে বর্তমানে বড় বড় ক্লাবগুলো কাড়াকাড়ি করা শুরু করে দিয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডের এই সেন্টার ব্যাক, তিনি পেছন থেকে বিল্ড আপে সাহায্য করবেন, বিকজ তার বিল্ড আপ কোয়ালিটি, তার পাসিং এক্সিকিউশন কোয়ালিটি এক্সেপশনালি গুড। সো তার পাশে কে থাকবেন সেটা নিয়ে একটু বিতর্ক হতে পারে, কিন্তু এই সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে জোনাথন টাহ যেরকম ফর্মে রয়েছেন, আমার কাছে মনে হয় জোনাথন টাহ ক্যান বি আ ভেরি 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 গুড অপশন অ্যালং সাইড নিকো শ্লটারব্যাক। কখনো যদি টাহ সেরকম ফর্মে না থাকেন বা ফিট যদি না থাকেন, বা এমন যদি মনে হয় যে না তিনি ওই প্রেশারটা বিশ্বকাপের মঞ্চে নিতে পারছেন না, দেন দ্যার ইজ অলওয়েজ আ সার্টেন ডিফেন্ডার কল্ড আন্তোনিও রুডিগার। সো রুডিগারের ফিটনেস এবং ফর্ম, সেটার দিকেও নজর আমাদেরকে রাখতে হবে। সো এই পজিশনটায় আপাতত আমার কাছে মনে হচ্ছে টা ক্যান বি বেটার, বিকজ শ্লটারব্যাকের পাশে আমার কাছে মনে হয় এমন একজন ডিফেন্ডার থাকা দরকার যার কিনা ট্র্যাডিশনালি বক্স ডিফেন্ডিং অনেক ভালো। আন্তোনিও রুডিগারের বক্স ডিফেন্ডিং নিয়ে তো নতুন করে কোনো কিছু বলার নেই। হিজ বক্স ডিফেন্ডিং, হিজ অ্যাগ্রেশন, দ্য ওয়ে হি ডিফেন্ডস। অ্যান্ড বাম দিকে খেলবেন ডেভিড রম মাঝখানে ফর্ম একটু হারিয়ে ফেলেছিলেন, কিন্তু সম্প্রতি আবারও তিনি নিজেকে ফিরে পেয়েছেন। সো ডেভিড রমের ভূমিকাটা ইয়োসুয়া কিমিখের মতো অত বেশি কমপ্লিকেটেড হয়তো বা হবে না। তিনি শুধুমাত্র ইঞ্জিনের মতো ওভারল্যাপিং করবেন এবং আন্ডারল্যাপিং করবেন, এবং তার দিকে থাকা যে উইঙ্গারটা রয়েছে মোস্টলি ফ্লোরিয়ান ভার্টসকে ভিতরে যাওয়ার জন্য সাহায্য করবেন। বিকজ আমরা সবসময় জানি বায়ার লেভারকুসেনের হয়ে হোক বা লিভারপুলের হয়ে হোক বা যে টিমের হয়ে হোক না কেন, ফ্লোরিয়ান ভার্টস ইজ দ্য সুপারস্টার অফ দিস জার্মানি টিম অ্যান্ড হি লাইকস টু প্লে ইন দিজ জোনস। আপনারা জানেন, আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি যে ফ্লোরিয়ান ভার্টসের বেস্ট জায়গা হলো এই লেফট হাফ স্পেস। সো লেফট হাফ স্পেসে তাকে যেই
ফুল ব্যাক লেফট ব্যাক খেলতে সাহায্য করবেন, সেই লেফট ব্যাকেরই এইখানে খেলাটা দরকার। এবং ডেভিড রমের এক্সেপশনাল ওভারল্যাপিং পাওয়ার রয়েছে এবং এই সকল জোনগুলোতে তিনি উইটসের সঙ্গে সুন্দর মতো কম্বিনেশন করতে পারবেন, 1-2 করতে পারবেন এবং তার ক্রসিংও বেশ ভালো। সো ডেভিড রং এখানে এসে কিন্তু ওই ক্রসিংয়ের সাহায্যে উইটসকে এই সকল জোনগুলোতে রোমিং করতে সাহায্য করতে পারেন। বাট আই উইল বি ভেরি 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 হ্যাপি ইফ কোচ জুলিয়ান নাগেলসম্যান সিলেক্টস নাথানিয়েল ব্রাউন অ্যাজ ওয়েল। এই সিজনে নাথানিয়েল ব্রাউন অসাধারণ খেলছেন আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফুর্টের হয়ে এবং তার ওভারল্যাপিং পাওয়ার এবং স্পেশালি আন্ডারল্যাপিং পাওয়ার অনেক ভালো। সো ওয়েট যদি কখনো কখনো সাইড লাইনে চলে যেতে পছন্দ করেন, ড্রিফট করে যদি একটু এদিকে চলে যেতে পছন্দ করেন, তাহলে নাথানিয়েল ব্রাউনকে এই সকল জোনগুলোতে আমরা দেখতে পারি বিকজ তার আন্ডারল্যাপিং স্কিল অনেক ভালো। সো ব্রাউন খেলবে না রং খেলবে এটা একটা ইন্টারেস্টিং প্রসপেক্ট থাকবে, বাট আমার কাছে মনে হচ্ছে লেফট ব্যাকে প্রবাবলি ডেভিড রমি থাকছেন। মিডফিল্ডের কথা যদি বলি, মিডফিল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার আলেকজান্ডার পাভলোভিচ, তাকে থাকতেই হবে। এবং এই জার্মানিতে টনি ক্রুসের মতো ইম্প্যাক্ট রাখার মতো কোনো মিডফিল্ডার যদি এখন বর্তমানে ইনফর্ম থেকে থাকে, দ্যাট ইজ আলেকজান্ডার পাভলোভিচ। অনেকে অ্যাঞ্জেলো স্টিলারের কথাও বলতে পারেন, বাট এই সিজনের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাঞ্জেলো স্টিলারের থেকে আলেকজান্ডার পাভলোভিচ ইজ বেটার, অ্যান্ড ডিফেন্সিভলিও পাভলোভিচ কিন্তু অ্যাঞ্জেলো স্টিলারের থেকে বেশি ওয়েল রাউন্ডেড। সো পাভলোভিচ এই সকল জোনগুলোতে তার দুর্দান্ত লেফট ফুটের সাহায্যে বিল্ড আপে সাহায্য করবেন, তার রাইট ফুটও অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট জিনিসটা যেটা হবে, এই সকল জোনগুলো থেকে তিনি তার এক্সেপশনাল পাসিং ভিশন দিয়ে স্লটারব্যাক এবং কিমিকের পাশাপাশি ইনিশিয়াল বিল্ড আপ সামলাবেন। অ্যান্ড তার পাশে মিডফিল্ডারের ভূমিকায় আমি দেখতে চাইব বরুশিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার এনমেচাকে। এনমেচা এই সিজনে অসাধারণ খেলছেন এবং আমি চাইবো যে পাভলোভিচকে সিটিং মিডফিল্ডারের রোল দিয়ে এনমেচা যেন কখনো কখনো বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকা নেন। অনেকটা 2024 ইউরোতে এলকাই গুন্ডোয়ান যেই ভূমিকাতে খেলেছিলেন, বক্স ক্রাশারের একটা ভূমিকাতে খেলেছিলেন, তিনি মাঝে মধ্যেই লেট রানস নিতেন, লেট রানস নিয়ে বক্সের মধ্যে ঢুকে গোল করে চলে আসতে পারতেন, যেই ভূমিকাটা তিনি ম্যানচেস্টার সিটির হয়ে অনেক দুর্দান্তভাবে পালন করতেন আর কি। সো এলকাই গুন্ডোয়ানের ওই ভূমিকাটা কিন্তু এনমেচাকে পালন করতে হবে। কিন্তু এনমেচাকে যদি কোচ ইলিয়ান নাগেলসম্যান না খেলাতে চান বিকজ অফ হিজ ইনএক্সপিরিয়েন্স, দেন এনমেচার জায়গায় আমরা যথারীতি গোরেটস্কাকে দেখতে পারি। যদিও আমি জানি না যে এই বয়সে গোরেটস্কা জার্মানিকে কতটুকু সাহায্য করতে পারেন, বিকজ গত 1-1.5 বছরে আমার কাছে গোরেটস্কার খেলা দেখে কখনোই সেরকম অসাধারণ বা আউটস্ট্যান্ডিং বলে মনে হয়নি। সো আমি চাইবো পার্সোনালি যে গোরেটস্কার জায়গায় যেন এনমেচা অবশ্যই থাকে অ্যালংসাইড পাভলোভিচ। জার্মানি উইল বি প্লেইং ভেরি সেন্ট্রালি অ্যান্ড ভেরি ফ্লুইডলি। অ্যাটাকিং মিডফিল্ডারের এই জোনে বায়ার্ন মিউনিখে এই সিজনে সার্জে ন্যাব্রি যেভাবে খেলছেন, আমার কাছে মনে হয় যে জার্মানিতেও অ্যাটাকিং মিডফিল্ডারের বা সেকেন্ড স্ট্রাইকারের এই ভূমিকাতে সার্জে ন্যাব্রি থাকবেন। আপনারা সবাই জানেন যে কয়েক বছর আগেও সার্জে ন্যাব্রি একটা প্রপার উইঙ্গার ছিলেন, কিন্তু এই সকল জোনগুলোতে তাকে দেখা যেত সাইডলাইন থেকে ডিরেক্টলি ঢুকে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু বয়স বাড়ছে, তার বয়স বাড়ার সাথে সাথে তার স্পিডও কিন্তু কমে গিয়েছে, তার ওরকম ড্রিবলিং স্কিলও কিন্তু কমে গিয়েছে। কিন্তু যে জিনিসটা কমেনি সেটা হলো তার গেম সেন্স এবং বক্সের মধ্যে দ্রুত ঢুকে গিয়ে স্পেস এক্সপ্লয়েট করার ক্ষমতা। সো উপরে স্ট্রাইকার যেই থাকুক না কেন, কাই হ্যাভার্টস থাকুক বা নিক ভোল্টেমারও থাকুক, তার পাশে বক্সে লেট ক্রাশ করে ঢুকে যাওয়ার জন্য সার্জ ন্যাব্রিজ ব্রিলিয়েন্স উইল বি নিডেড ইন দিস জার্মানি টিম। সো এখানেই আমি ন্যাব্রিকে রেখেছি। এখন উপরে স্ট্রাইকারের ভূমিকাতে অফকোর্স আমি চাইবো যেন কাই হ্যাভার্টস সুস্থ হয়ে থাকে, বিকজ এখনও ফিট কাই হ্যাভার্টস ইজ বেটার দ্যান এনি স্ট্রাইকার দ্যাট জার্মানি কারেন্টলি হ্যাজ। সো তার মধ্যে ওই জিনিসটা আছে, বক্স ডমিনেন্স আছে, সে আবার পেছনে নেমে এসে মিডফিল্ডার বা উইঙ্গারদের সাথে 1-2 টাচ করে কিন্তু খেলা বিল্ড আপেও সাহায্য করে এবং তার মধ্যে ওই ধরনের প্রত্যেকটা ডিসাইসিভ কোয়ালিটি কিন্তু রয়েছে, যেটা কিনা একটা প্রপার নাম্বার 9 এর কাছ থেকে আমরা এক্সপেক্ট করে থাকি, বক্স প্রেজেন্স থেকে শুরু করে এভরিথিং। কিন্তু কাই হ্যাভার্টস যদি না খেলে, দেন নিক ভোল্টেমারে ক্যান বি এ ভেরি গুড অপশন। নিক ভোল্টেমারে জার্মানির হয়ে মেইন স্ট্রাইকারের ভূমিকাতে সম্প্রতি খেলছে বেশ কয়েকটা ম্যাচ। ভোল্টেমারের প্রবলেম হলো তার ফিজিক্যাল প্রেজেন্স আছে, সে লম্বা চওড়া, সে প্রপার নাম্বার 9 এর মতো দেখতে মনে হলেও সে কিন্তু বল পায় এক্সেপশনালি গুড, যে কারণে তাকে পেছনে অনেক নেমে আসতে দেখা যায় এবং তিনি দেখা যায় যে অনেক সময় টাইমে বক্সের মধ্যে ঢুকে বক্স ডমিনেট করতে পারেন না, বিকজ ততক্ষণে তিনি বল পাই নিয়ে পেছনে নেমে গেছেন। সো ভোল্টেমার্টে এবং ন্যাব্রির এই একটা কম্বিনেশন কিন্তু ভালো আপনার হতে পারে, যেহেতু ভোল্টেমার্টে পিছনে নেমে আসতে চান এবং ন্যাব্রি যেহেতু লাস্ট লাইন ডিফেন্স পার করে ভিতরে ঢুকে গিয়ে গোল করে আসতে পছন্দ করেন। সো এই কম্বিনেশনটা কিন্তু আমরা বিশ্বকাপে দেখতে পারি যদি হ্যাভার্টসকে মেইন নাম্বার 9 এর ভূমিকাতে না খেলানো হয়। জামাল মুজিয়ালা এবং ইয়োসুয়া কিমিকের ডান দিকের কম্বিনেশনটা খুবই ফ্লুইড হবে এবং মুজিয়ালা মোস্টলি ভিতরের দিকেই থাকবেন বলে আমার কাছে মনে হয় যখন কিমিক এভাবে ওভারল্যাপিং করবেন। কিন্তু মুজিয়ালা সেন্ট্রালি ইনক্লাইন্ড একটা মিডফিল্ডার হলেও আমার কাছে মনে হয় হি হ্যাজ দ্য পাওয়ার, হি হ্যাজ দ্য ব্রিলিয়েন্স, হি হ্যাজ দ্য ট্যাকটিক্যাল নলেজ টু ড্র্যাগ হিজ ম্যান ডাউন টু দিজ জোনস। ডান দিকের এই সকল জোনগুলোতে মুজিয়ালা কিন্তু সুন্দর মতো তার ডিফেন্ডারকে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে মাঝখানে স্পেস ফাঁকা হলে এনমেচা বা এমনকি কিমিকও কিন্তু এভাবে চলে যেতে পারেন। অ্যান্ড ফ্লোরিয়ান ওয়ের্টস জার্মানির সুপারস্টার, তিনি এই সকল জোনগুলোতে খেলবেন এবং তিনি যেন এই সকল জোনগুলোতে ভালো মতো খেলতে পারেন, সেহেতু বাম দিকের এই সকল জোনে পাভলোভিচ এবং ডেভিড রম তাকে সাহায্য করবেন। সো আপাতত জার্মানির বেস্ট
ফরমেশন বলেন, কম্বিনেশন বলেন, এটাকেই মনে হচ্ছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে বিশ্বকাপে জার্মানির কাছে আপনাদের এক্সপেকটেশনটা কেমন। লেটস হ্যাভ আ ডিসকাশন।